পড়ার জন্য চান তাদেরকে ফটোকপি করে দিতে ইনশাল্লাহ। তো এই বইয়ের গতদিন একটা যে চ্যাপ্টারটা শেষ করছি, পরে দেখলাম যে আমি ইন্টারেস্টিং কিছু জিনিস বাদ দিয়ে গেছি, ওইটা আবার একটু পিছনে গিয়ে বলবো। সেটা হচ্ছে যে বাচ্চাদের ভিতর, মানে গ্রোয়িং আপ বাচ্চাদের ভিতর একটা রোগ হয় ডিসলেক্সিয়া। শুনছেন কিনা জানি না, কেউ শুনছেন? ডাক্তার আছেন নাই কেউ এখানে? আজকে নাই। ডিসলেক্সিয়া যেমন আমাদের এখানে একটা ছাত্রী ছিল, ওর মা ডাক্তার, উনি তার মেয়েকে নিয়ে গেছিলেন। স্লো লার্নিংয়েরই আর কি, স্লো লেখাপড়া জানে বা স্লো আপনার পড়তে লিখতে শিখে স্লো, বা ক্যাচ আপ করাটা স্লো থাকে, এটা এই রোগটার নাম আর কি। ওয়ালাইকুম সালাম। তো এইটা ওনারা বলতেছেন ছেলে বাচ্চাদের ব্যাপারে, আমরা তো স্কুল চালায় এগুলো তো বুঝি না, ছেলেগুলোকে কন্ট্রোল। এই যে একজন আসছে নার্সারিতে থাকতে, এখন কি কেজিতে না, ওয়ানে, আচ্ছা। নার্সারিতে থাকতে বা কেজি, মানে ওদের নালিশ, আমি তো এখানে বসে থাকতাম, একটা জায়গা আমার ছিল, উঠতে বসতে হয় সে নালিশ করতেছে, নাহলে তার অন্য যারা তারা নালিশ করতেছে আর কি। আমারে আমাকে মারছে, আমাকে এটা করছে। তো এই জায়গাটা পড়ছি আমি গতদিন, কিন্তু এটার একটা ইমপ্লিকেশন বাদ চলে গেছে, এই জন্য আবার একটু পড়বো। বলতেছেন হিজ ইজ এ ওয়ার্ল্ড অফ অ্যাকশন, এক্সপ্লোরেশন অ্যান্ড থিংস। একটা বাচ্চা ছেলের কথা বলতেছেন, আমরা এটা পড়তেছি কি ছেলে মেয়ে এবং নারী পুরুষের যে ডিফারেন্স, তারা যে এক না, কোনো দিন এক হবে না, এই পুরো বইটা সেটা নিয়ে লেখা। কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বা কোনো স্বার্থান্বেষী মহল আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে যে তারা একদম এক, জাস্ট একটা ইটের জায়গায় একটা ইট বসালে যেরকম হবে ওরকম রিপ্লেস করে দিলে হলো, কোনো সমস্যা নেই। কিন্তু ব্যাপারটা আসলে তা না। তো বলতেছেন ছেলেদের কথা বলতেছেন, হিজ ইজ এ ওয়ার্ল্ড অফ অ্যাকশন, এক্সপ্লোরেশন অ্যান্ড থিংস। অ্যাকশন, গায়ে খেটেই করবে, খুঁজবে কোথায় কী আছে, থিংস জিনিসপত্র নিয়ে তার দুনিয়াটা। বাট স্কুল টেলস হিম টু টু সিট কোয়াইট, লিসেন, নট ফাইট, অ্যান্ড পে অ্যাটেনশন টু আইডিয়াস। স্কুল কী বলে, আমরা কি বলি বাচ্চাদের? চুপ করে বসো, শোনো আমি কি বলতেছি, শোনো, অ্যাটেনশন দাও, যা বলতেছি খেয়াল। কতবার আমি ক্লাসে গেলেই বলি এদিকে তাকান, আমার দিকে তাকান, মানে বিশেষ করে এই জন্য আমি নিচের ক্লাসে তো যাই না, মানে টু টু ডাউনওয়ার্ডস আমি যাই না। মাফ চাইনিসে আমি যাই, আমি তো সব সময় রিপ্লেসমেন্ট টিচার যখন স্কুলে থাকি, এখানেও নাই ওখানেও নাই, এখানে জানো এখানে সব ঠিক আছে, খালি গুড়াগাড়ার কাছে আমার পাঠায় না, কারণ ওখানে আমার মেজাজের সাথে এটা যায় না। আর বেচারাদেরও এরকম করা উচিত না যা তারা করতেছে আর কি। যেমন ভাইয়ের একটা ছেলে আছে, যে ও তো একাই ইন্টু 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 20 আর কি, ধরেন, বুঝছেন তো, মানে 20টা স্টুডেন্ট আছে ক্লাসে, ও এক ক্লাসে আপনাকে ব্যতিব্যস্ত রাখতে পারবে আর কি। তা আপনারটাও মোটামুটি কাছাকাছি 20 না হোক 10 হবে, ইন্টু 10 আর কি। কিন্তু ইন্টারেস্টিং জিনিস যেটা এরপরে বলতেছেন, এভরিথিং ইনফ্যাক্ট দ্যাট হিজ ব্রেন অ্যান্ড বডি আর টেলিং হিম নট টু ডু। আমরা যা করতে বলতেছি তার ব্রেন এবং বডিটা ঠিক না করতেছে যে এইসব করবা না আর কি, মানে চুপ করে বসবা না, অ্যাটেনশন দিবা না, বুঝছেন না? হ্যাঁ, আসলে বলা উচিত ছিল, আমরা যদি বুঝতাম বা আমরা যদি অ্যাকোমোডেট করতে পারতাম, বলা উচিত ছিল উল্টাটা। এটা গতদিন আমরা মাইল্ডলি বলছি, আজকে একটা কারণবশত আমি আরেকবার পড়তেছি, এটা রিপিট করতেছি। গতদিন মাইল্ডলি বলে গেছি, কিন্তু আজকে দেখবো যে নেক্সট একটা প্যারাগ্রাফে মিস করছি, ওটার জন্য। তারপরে বলতেছেন, উই হ্যাভ অলরেডি hinted how the bias in education favors the bias of female mind. আমাদের এডুকেশন সিস্টেমের যে বায়াসটা, মানে যেদিকে ইনক্লাইন্ড, সেটা মেয়েদেরকে ফেভার করে, মেয়েদের পড়াশোনাটাকে ফেভার করে। মানে মেয়েরা ঠিক এই যা বলছি, চুপ করে বসো, শোনো, এইগুলো সব মেয়েরা করতে পারবে, এবং এটা মেয়েদেরকে ফেভার করে আর কি, ছেলেদেরকে করে না। আচ্ছা, তারপরে বলতেছে, দ্য প্যাসিভ acceptance of verbally communicated information qualified by question and answer suits the female well. এই যে প্যাসিভলি শুনবে, কোয়েশ্চেন আনসার, এই জিজ্ঞেস করবে, চুপ করে বসে বুঝছেন না আনসার দিবে, এটা মেয়েদেরকে বেশি করে, মানে স্যুট করে। ইভেন ম্যানুয়াল টাস্ক যেগুলোকে আমরা বলি, যেগুলো ফিজিক্যাল টাস্ক আর কি, সাচ এজ হ্যান্ড রাইটিং, সুট ফাইন মোটর স্কিলস অফ দ্য ফিমেল। মেয়েদের মোটর স্কিলটাকে স্যুট করে, হ্যান্ড রাইটিং সুন্দর করবে বৈশা, বুঝছেন না?
প্রত্যেকটা জিনিস একটা জিনিস বুঝতেছেন তো, যে চুপ করে বসে থেকে ধৈর্য ধরে করার ব্যাপার আছে, যেটা ছেলেদের সহ্য হয় না, এবং ওইটাই হচ্ছে নর্মাল, বা আমরা তাদেরকে যেটা বানিয়ে দিতে সেটা অ্যাবনর্মাল, এটাই বলতেছে এখানে। অ্যাজ অপোজ টু দ্য গ্রসার মেকানিক্স অফ দ্য বয়, অ্যাকর্ডিং টু একজনের নাম দিলে বললো। আচ্ছা, এইখানের এইটা আমরা ঠিকমতো পড়ি নাই, মানে আমরা স্কিপ করে গেছি আর কি। ওই দিন বাসায় গিয়ে আমি আরেকবার দেখে দেখলাম যে এটা তো একটা খুব সুন্দর প্যারাগ্রাফ ছিল, এটা স্কিপ করা উচিত হয় নাই। দেখেন একজন এক্সপার্ট কী বলতেছেন। ইন দ্য আর্লি স্কুল ইয়ার্স চিলড্রেন কনসেন্ট্রেট অন রিডিং অ্যান্ড রাইটিং স্কিলস দ্যাট লার্জলি ফেভার গার্লস। রিডিং এবং রাইটিং আমরা শিখাই না, এটা মেয়েদেরকে ফেভার করে। আর এই জন্যই দেখেন এখন কিন্তু মানে এডুকেশনে আসলে ছেলেদের এটা কমতেছে, কিন্তু মেয়েরা হয়তো এককালে পাঠাইতই না স্কুলে, কিন্তু যখন থেকে পাঠাইতে শুরু করছে তখন এই সিস্টেম অফ এডুকেশনে তারা কিন্তু ভালো করতেছে। আচ্ছা, অ্যাজ এ রেজাল্ট বয়েজ ফিল রেমেডিয়াল রিডিং ক্লাসেস, মানে ডিটেনশনের পরে যে ক্লাসগুলো হয় না, ওগুলো ছেলেরা ফিল করে, মানে নর্মাল ক্লাস দিয়ে তাদের হয় না আর কি। রেমেডিয়াল ক্লাস মানে ওই যে ইমপ্রুভমেন্ট ক্লাস হয় না, ওদের দেশে হয় হয়তো, সেটা ছেলেরা ফিল আপ করে। ডোন্ট লার্ন টু স্পেল, মানে বানান শিখে না ঠিক মতো। অ্যান্ড আর ক্লাসিফাইড অ্যাজ ডিসলেক্সিক, এই যে বললাম ডিসলেক্সিয়া বললাম একটা ওয়ার্ড আগে প্রথমে, স্লো লার্নিং, স্লো রিডিং, স্লো লার্নিং বা স্লো রাইটিং, এটার জন্য যেটা তো বলতেছে যে অ্যান্ড আর ক্লাসিফাইড অ্যাজ ডিসলেক্সিক অর লার্নিং ডিসেবলড 4 times as often as গার্লস, মানে 4টা ছেলে, একটা মেয়ের এগেন্সে 4টা ছেলে পাওয়া যাবে যাকে এই ক্যাটাগরিতে ফেলা হবে, যেহেতু ঠিকমতো শিখতেছে না। দেরি আমাদের এই যে আলী টালি ছিল না, কি আলী না, ওই যে কি আলভি নাকি ওর নাম, ওই যে বসিলাতে চলে গেছে এখান থেকে, হ্যাঁ চলে গেছে, ওই যে সারেন্ডারে গেছে, হয়তো এই জন্যই তার ওই রকমই হয় না। এর পরের কথা আমি পড়তেছি, যেটা খুব ইন্টারেস্টিং। দেখেন, হ্যাড দিস পিউনেটিভ ক্যাটাগরিজ এক্সিস্টেড আর্লিয়ার, যদি আগে এই ক্যাটাগরিগুলো থাকতো, আগের দিন তো এগুলো ছিল না, দে উড হ্যাভ ইনক্লুডেড ফ্যারাডে, এডিসন অ্যান্ড আইনস্টাইন। যদি আগে থাকতো এই ক্যাটাগরাইজেশন, যে স্লো লার্নারদের জন্য আলাদা ক্লাস থাকবে, তাদেরকে ডিসলেক্সিক বলবে, ডিসলেক্সিয়া বলে একটা অসুখ আছে, এটার ক্যাটাগরিতে ফেলবে যে স্লোর, তাইলে ফ্যারাডে, টমাস আলভা এডিসন আর আইনস্টাইন এই ক্লাসের ভিতরে পড়তো আর কি। মিনিং যে তারা একটা সময় পর্যন্ত সবাই এরকমই ছিল, পড়া পারতেছে না, পড়া বসতেছে না, মনোযোগ দিতেছে না, লেখা শিখতেছে না, দেন তারা কী হয়েছে, তারা দুনিয়া চেঞ্জ করে দিচ্ছে না। মানে কথাটা বলতেছে যে আমাদের ওইখানে একটা হিসাবে ভুল আছে। আচ্ছা, গেল, আমরা এটা জাস্ট একটা পেছনে ফেলে গেছি, এরকম একটা জিনিস আমাদের পড়ার দরকার ছিল, আমরা পড়লাম। আরেকটা জিনিস আজকে সকালে আমি দেখলাম, এটা একটু দেখবো আমরা, একটা কেস স্টাডি বলতেছেন, এটাতে আমাদের শিক্ষণীয় একটা জিনিস আছে যেটা আমরা খেয়াল করব। এটাও আমি পড়ি নাই গতদিন। এটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় আমরা এখন বয়সকালে ধরেন HRT বলে, ওই দিন গতদিন উল্লেখ করছিলাম, এটা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বলছিলাম না, একজন মহিলা ইয়াং থাকবে আরও বেশি দিন, অথবা আরও অনেক ধরনের আছে। আমার ফ্রেন্ডের কথা বলছিলাম যে ফ্রেন্ডটাকে লম্বা করতে গিয়ে বাপে হরমোন ইঞ্জেকশন দিয়েছিল, দেখা গেলো সে গাট্টু হয়ে সাইডে মোটা হয়ে গেল, আর এদিক দিয়ে লোমটম বাইরে হয়ে গেল, মানে দাড়ি টাড়ি খুব ঘন হয়ে বাইরে হয়ে গেলো বিফোর এইজ আর কি। মানে হরমোন করছে আর কি, কী বলে এটা, মিসফায়ার করছে, বলেন একটা কথা, মিসফায়ার করছে। হরমোন নিয়ে খেলা নেলা আমরা খুব সাবধানে করবো, কারণ হরমোন ব্যাপারটাই হচ্ছে এখনও মানুষ বোঝে না হাউ ইট ওয়ার্কস, অনেকটুকুই বোঝে না যে কীভাবে কাজ করে। কিন্তু অনেক সময় ডাক্তার আপনাকে বলতে পারে, বা হয়তো কখনো লাইফ সেভিংও হইতে পারে হরমোনের ব্যাপারটা। যেমন আমার ওয়াইফ, আমাদের একটা ল রিলেশন ছিল, মানে বৈবাহিক সম্পর্কে আমার শালার শ্বশুরবাড়ির দিক, তো ওইখানে একটা মেয়ে ছিল, অনেক আগের কথা, সে বোঝা যাচ্ছিলো যে সে ডোয়ার্ফ টাইপের হয়ে যাচ্ছে, অর্থাৎ তার গ্রোথ হচ্ছে না, এবং দেখতে মানে বয়সটা বেশি কিন্তু দেখতে ছোট আর কি। তো তার যে সিমটমগুলো ছিল, সামহাও আমার ওয়াইফে মনে হলো যে সে কোথাও এটা নিয়ে পড়ছে। তো তখন আমাদের এই ডায়াবেটিক হসপিটালে পরিচিত একজন ছিল, যার থ্রুতে ওইখানকার হরমোন স্পেশালিস্টের সাথে আমাদের একটা সম্পর্ক আমরা করতে পারতাম আর কি। তো আমার ওয়াইফ ওই মেয়েটাকে নিয়ে গেল ওইখানে, এবং সত্যি হরমোন থেরাপির পরে সে এখন একদম পারফেক্টলি নর্মাল একটা মেয়ে, বিয়ে শাদী হয়েছে, সংসার করতেছে, এভরিথিং বিকেম ওকে আর কি। জাস্ট হয়তো একটা
কোনো একটা হরমোনের ডেফিসিয়েন্সি ছিল যেটা অর্ডিনারি ডাক্তাররা বুঝতেছিল না, বা যাদের কাছে নেওয়া হয়েছে তারা বুঝতেছিল না। এটা যেমন সত্যি, তেমন হরমোন নিয়ে খেলাধুলাটা কিন্তু সবসময় খুব ডেঞ্জারাস একটা জিনিস, এবং এটা আমরা করবো। এখানে একটা কেস দিছে, আমি আপনাদেরকে জাস্ট, যারা এখানে উডবি বাপ আছেন অথবা বাপ আছেন সবার জন্য করা। এখানে একটা ছেলেকে দেখা গেল খুব কোয়াইট থাকে, সে খেলাধুলা যায় না, শাই, স্টুডিয়াস। খোলা একটা মাঠ পাইলেও সে বড় জোর এখানে একটা হাঁটে আর কি, এই পর্যন্তই। মানে তার এইজের যারা, তারা যেভাবে করে, আপনার দৌড়াদৌড়ি চিল্লাচিল্লি করে, সে তার কিছুই করে না। তো তার মা who tells him he should stand up for himself, মানে যে বলে যে তুমি একটু নিজের পায়ে দাঁড়াও, মানে অর্থাৎ নিজের কাজ করতে শিখো, বুঝছেন না? মানে মোট কথা তুমি আরও অ্যাক্টিভ হও, তুমি আরও কর্মঠ হও। এটা says that in 16 years he has only once been involved in a fight, মানে 16 বছরে সে মানে একটা মারামারি করছে জীবনে, মানে যেটা খুব আনলাইকলি আর কি একটা নর্মাল বাচ্চার জন্য। 16 বছর, আমাদের স্কুলে বলি না যে, মানে আমি যখন থাকি এই শ্রেণীটা কত যে নলেজ নিয়ে আসে, আমাকে জাস্ট ব্রাশ অফ করতে হয়, বাইর করতে হয়। আবরার একটা ছেলে আছে না, আবরার আমাকে এটা করছে, এটা হলো মানে খুব কমন একটা জিনিস আর। পরে আমি বুঝলাম যে আবরারের আসলে দোষটা 10% আর 90% হচ্ছে আদার গ্রুপের দোষ। কারণ তাকে যেটা করে, সে বোধহয় একটা খেপে, তাকে তারা ওয়ালের একটা কোনায় নিয়ে যায়, ইঁদুরে নিয়ে গেল, কিন্তু ইঁদুর আপনাকে কামড়াবে, অ্যান্ড দেন হি ফাইটস ব্যাক। কিন্তু আসল হলো যারা এসে আবরার এটা করছে বলে কমপ্লেন করে, তারা একটা গ্যাং আপ করছে এখানে, সেই গ্যাংটা ওই ছেলেটাকেই করে। এটা অনেক সময় লাগছে বুঝতে। আমরা তো 3 বার আবরারের বাপরে ডাকছি, 3 বার ডাইকা বলছে আবরারে আর রাখা সম্ভব না এখানে। কিন্তু পরে বুঝলাম যে একজন খুব সদয়ের টিচার ছিলেন, তুহিনা, উনি বললেন যে না, ওর অতই নাই, আমি আবার চেষ্টা করে দেখি। তো কথাটা তো শোনাইছে ওরা একটু, আর এদেরকে একটু আলাদা রাখছে, বা না, আবরার ইজ ফাইন না, আর এখন আর কমপ্লেন আসে না। তো তাই মজার কথাটা কি দেখেন, কলিন্স মাদার, ওই ছেলেটার মা, took doses of synthetic female hormone during pregnancy. ফিমেল হরমোন নিয়েছিল প্রেগনেন্সির সময়। এ ট্রিটমেন্ট কমনলি প্রেসক্রাইব ফর ডায়াবেটিস ওভার পাস্ট 20 years. প্রেগনেন্সি ডায়াবেটিস বলে একটা কথা আছে, যারা বাবা হয়েছেন তারা জানেন। এটার জন্য এই হরমোনটা প্রেসক্রাইব করা হয়, একটা ফিমেল হরমোন। এইটা নেওয়ার জন্য এই ফিমেল হরমোনটা তাকে ফেমিনিন বানায় দিছে, বাট ইট ইজ নট ন্যাচারাল। সেটা মানে একটা বাইরের এজেন্সি আছে। এটা আমার পড়ার একটা কারণ, যে আপনারা যারা উডবি ফাদার বা আগামীতে আল্লাহ যাদেরকে বাবা করবেন, তারা যেন এটা খেয়াল রাখেন, মানে হরমোন সংক্রান্ত ব্যাপারগুলো খুব ওয়ালাইকুম সালাম, খুব কেয়ারফুলি এটাকে করবেন এবং খুব কেয়ারফুলি নেবেন ইনশাল্লাহ। এরপরে বলতেছেন, এগুলো আমরা পড়ছি কতদিন এই জিনিসটা, এগুলো আর পড়ছি কতদিন, আমরা আজকে আর পড়বো না। আরেকটা জিনিস এখানে কোথাও দেখছিলাম, দাঁড়ান, ছোট্ট একটা জিনিস আরও কোথাও ছিল। অ্যানিম্যাল কিংডমের কথা বলছি, এটা আমরা পড়ছিলাম যে অ্যানিম্যাল কিংডমে ডমিনেন্সটা আসেই হচ্ছে এইসব থেকে, এটা একটা মেল ক্যারেক্টারিস্টিক। আচ্ছা, তারপরে আমরা যাই দ্য পার্সুট অফ পাওয়ার। তৈমুরলং নিয়ে কথা বললাম না গতদিন। তৈমুরলংয়ের অ্যাকচুয়ালি পুরা লাইফটাই যুদ্ধ। আমি মনে হয় আপনি যদি পড়েন বইটা, আপনার মনে হবে যে জীবনের কিছুই ছিল না, হর্সব্যাকে বোধহয় জীবন কেটে গেছে তার, পুরা লাইফটাই হচ্ছে যুদ্ধ। তো এখন বলতেছেন দ্য পার্সুট অফ পাওয়ার ইজ ওভারওয়েলমিংলি অ্যান্ড ইউনিভার্সালি এ মেল ট্রেট। এটা হচ্ছে একটা ছেলেদের ব্যাপার, পাওয়ারের পিছনে। এই জন্য এক্সেপশন পরে বলবেন যে এক্সেপশনালি মেয়েরাও করে এটা, কিন্তু এটা খুব এক্সেপশন। তারপরে বলতেছেন ইফ ইলেকশন টু পাবলিক অফিস ইনভলভস কিসিং বেবিজ, পাবলিক অফিসে ইলেকশনের জন্য, ধরেন আপনি প্রাইম মিনিস্টার হইতে চান, আপনি প্রেসিডেন্ট হইতে চান, এটার সাথে যদি বাচ্চাদের চুমা দেওয়ার একটা ব্যাপার থাকে, আমি বলছি না আগে যে এটা তো ছবি তোলার জন্য করা হয় আর কি, এই চুমার সাথে আসলে ইসের কোনো সম্পর্ক নেই, রিয়েল চুমার কোনো সম্পর্ক নেই। এটা হলো ইলেকশন জিতার চুমা আছে একটা আর কি, বাচ্চা কোলে একটা নোংরা বাচ্চা, আপনি কোনদিন অন্যদিন ধরলে গিয়ে হাত ধুবেন সাবান দিয়া, আজকে তুলে আপনি চুমা দিতেছেন, সো দ্যাট আপনার মানুষে বুঝে যে আপনি জনগণের নেতা আর কি। মেন উইল কিস বেবিজ, পুরুষরা সেই বাচ্চাদেরকে উইথ গ্রেটার মানে গ্রেটার আর কি বলবো, মানে এম্বারেসমেন্ট ছাড়া,
এখানে যে ওয়ার্ডটা ইউজ করতে চাইছেন সেটা হচ্ছে যে এম্বারেসমেন্ট ছাড়া, উইদাউট এম্বারেসমেন্ট, তারা কোনো এম্বারেসড হবে না। অ্যান্ড দেন ওমেন, মানে মেয়েরা এই কাজটা করতে গেলে এম্বারেসড হবে, কিন্তু ছেলেরা এই কাজটা খুব মেকানিক্যালি করে যাবে। কেন করে যাবে? আসল কথা হচ্ছে যে সে পাওয়ারে যাইতে চায়, পাওয়ারে যাওয়ার জন্য এনিথিং গোজ, সেটা করে যাবে। আচ্ছা, টু রাইজ ইন দ্য হায়ারার্কি মেন আর মাচ মোর প্রিপেয়ার্ড দেন ওমেন টু মেক স্যাক্রিফাইস। উপরে ওঠার জন্য স্যাক্রিফাইস বলেন, সেটা পুরুষরা করতে রেডিলি মানে প্রস্তুত আর কি, বা রেডিলি প্রিপেয়ার্ড, দেন ওমেন টু মেক স্যাক্রিফাইস অফ দেয়ার ওন টাইম, প্লেজার, রিল্যাক্সেশন, হেলথ, সেফটি, ইমোশন। কি বললেন? নিজের সময়, নিজের সুখ, নিজের রিল্যাক্স করা মানে অবসর বা করা, হেলথ শরীর, সেফটি নিরাপত্তা, এবং ইমোশন, এই সব কিছু পুরুষরা স্যাক্রিফাইস করতে পারে জাস্ট টু গো আপ। সেটা হায়ারার্কি বলছেন, এখানে ঠিক পাওয়ার শুধু বলেন নাই, অফিসের 1 নম্বর বস হওয়ার জন্য, বা বুঝছেন না, যে জায়গায় যে যেখানে আসে সেখানে টু গো আপ। আচ্ছা, এরপরে বলতেছেন মেন আর ডমিনেন্ট, দ্যাট আর্গুমেন্ট গোজ। মানুষ যে মানে পুরুষরা যে ডমিনেন্ট, এটা ধরেন অলরেডি অ্যাকসেপ্টেড একটা জিনিস। বিকজ ওমেন আর লেস ডিসপোজ টু অ্যাচিভ or dominate, because of the sexual role with which they are endowed, giving birth to children of itself leads to a greater emphasis on defensive, compliant and nurturative, মানে নার্সিং এর যেটা বা নার্চার করা একটা করা ভার্চুস, মানে খালি মা হয় এইটাই তাকে কিন্তু করে দেয় যে সে তার কি হবে, পুরুষরা ডমিনেন্ট সে ঠিক আছে, কিন্তু মেয়েরা মানে অ্যাচিভ করতে বা ডমিনেট করতে লেস করে, মানে তাদের ওটার টেন্ডেন্সিটা কম থাকে কিছু অ্যাচিভ করা। আজকে অবশ্য হয়ে গেছে, আজকাল বলে না চাকরি না করলে পড়াশোনা কেন করলাম, এটা হচ্ছে সোশ্যাল চেঞ্জ, কিন্তু নেচারের চেঞ্জ না, এটা নেচারটা তাই রয়ে গেছে। তো অ্যাচিভ করা বা ডমিনেট করার ব্যাপারে মেয়েরা লেস ইন্টারেস্টেড বা লেস এটা এই জন্য যে মা হইতে গেলেই অটোমেটিক্যালি তার আপনার ডিফেন্সিভ হইতে হয়, তাকে অফেন্সিভ হইলে মা হইতে পারবে না, ঠিক না কথাটা? ডিফেন্সিভ হইতে হবে, ডিফেন্সিভ হবে, এবং ডিফেন্সিভের থেকে যতটুকু দরকার সে করবে। কমপ্লায়েন্ট মানে কমপ্লাই করবে, সে যে অবস্থা আছে সেটার সাথে খাপ খাওয়ায় নেবে সে। আচ্ছা, আর কি বলছে? নার্চার করার যে ভার্চুগুলো আছে, এই প্রত্যেকটা জিনিস ডিমান্ড করে মা হইতে গেলে যে সে অ্যাগ্রেসিভ হবে না, সে ডমিনেন্ট হবে না, সে অ্যাচিভ করার জন্য সব কিছু ছেড়ে দেওয়া বাইর হয়ে যাবে না, বুঝছেন না? জাস্ট অ্যাচিভ করার জন্য আজকাল চেঞ্জ হয়েছে, আমি বলছি যে টু সাম এক্সটেন্ট চেঞ্জ আসছে, এটা কিন্তু সোশ্যাল চেঞ্জ, এইটুকুই সোসাইটি চেঞ্জ করতে পারে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ ডে একটা মাই। আচ্ছা, আমরা একটু আগে এই যে ডিফারেন্সটা বলতেছেন যে স্ট্যাম্পড ইনটু আস বাই দ্য ইন্টারসেশন অফ কেমিস্ট্রি, এটা আসলে পিওরলি কেমিস্ট্রি। এই যে ডিফারেন্সটা, এটা কি কেমিস্ট্রি? মানে ওই প্রেগনেন্সি স্টেজে যে হরমোনগুলো যে অ্যাক্ট করে ওটার জন্য এটা ইমপ্রিন্ট করা, এটা কোনো চেষ্টা করে করা জিনিস না, এটার উপর আমাদের কোনো হাত নাই, আমরা চাইলেও এটা চেঞ্জ করতে পারবো না। যদি করি আল্লাহর সৃষ্টির পরিবর্তন ভয়ঙ্কর জিনিস হয়ে যেতে পারে, যেটা আগের দিন বলছেন যে করতে চাইলে কিছু কী দিয়ে করতে হবে, হরমোন থেরাপি দিয়ে করতে হবে, আর যদি সেটা করি আমরা ভয়ঙ্কর কিছু হয়ে যাবে। যেটা আমি বললাম আমার ফ্রেন্ডের ব্যাপারে বললাম যে তাকে তার বাবা লম্বা করতে গিয়ে হরমোন দিয়েছিল, সে গাঠু হয়ে গেছে, মোটা হয়ে গেছে, এবং খুব কম বয়সে মানে স্কুলে থাকতেই তার সমস্ত বুক পিঠ লোমে ভরে গেছে এবং দাড়িটার হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, in all of us the brain has been fashioned in a specific way which affects behavior long before the influence of society's values. এটা আগেও পড়ছি, আমরা অন্য ফর্মে পড়ছি, এটা কনক্লুশন করতেছেন এই চ্যাপ্টারের। আমাদের সবার ভিতরে ব্রেনগুলোকে এমনভাবে ফ্যাশন করা হয়েছে একটা স্পেসিফিক ওয়েতে, যেটা আমাদের বিহেভিয়ারকে ইনফ্লুয়েন্স করে, মানে লং বিফোর দ্য সোসাইটি ভ্যালুজ, বা সমাজ আপনাকে যেগুলো শিখাইতে চায়
বা যেগুলো আপনার উপরই করতে চায়, যেমন এখন বলতেছে যে এই যে বললাম যে রিপ্লেসেবল, ছেলে আর মেয়ে জাস্ট ইটের মতো, একটা ইট সরাই একটা ইট দিয়ে দিলে কোনো সমস্যা নাই। এইসব জিনিস আপনার ভিতরে ঢুকানোর আগে লেখালেখির ভিতর দিয়া এই টেলিভিশন বলেন, দেখেন না সবখানে তো এটাই চলতেছে এখন, মানে এইটারই জয় জয়কার চলতেছে। এইগুলোর অনেক আগেই আমরা অলরেডি ফ্যাশন আল্লাহ আমাদেরকে করে দিছেন। অর দ্য টিনেজার্স হরমোনস হ্যাভ কাম ইন টু প্লে। টিনেজার হইলে আমরা বলি যে এই সময় হরমোন প্লেতে আসে, তখন এটা তার অনেক আগের থেকে আমাদের ব্রেনে আল্লাহ এগুলো ফ্যাশন করে দিয়েছেন যে আমরা এরকম হব এবং আমরা ওইরকম হব, এটা আর কি। এখন আমরা পড়বো যে চ্যাপ্টারটা, এটার নাম হচ্ছে অ্যাবিলিটি গ্যাপ, সামর্থ্যের ডিফারেন্স, ছেলে এবং মেয়ের সামর্থ্যের ডিফারেন্স। আমরা বলতেছিলাম যে এইটা বেটার না ওইটা বেটার, সেটা না, কিন্তু কতগুলো জিনিস আমরা পারবো, কতগুলো জিনিস মেয়েরা পারবে না, কতগুলো জিনিস মেয়েরা পারবে, কতগুলো জিনিস আমরা পারবো না। গতদিনই আমরা দেখছি, আরও একটু ডিটেলস আমরা পড়বো। এখানে বলতেছেন লিডিং ডেনিশ সাইকোলজিস্ট বিলিভস দ্যাট দ্য সেক্স হরমোনস অ্যাক্টিং অন দ্য ব্রেন অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম bear the ultimate biochemical responsibility for producing gender-related differences in interest, cognitive style, gender role differences. All these traits would depend on whether or not the sex hormones were present at the right place and at the right time and in the right amount. Ki bollam? Right place, right time, right amount. আমরা দেখছি যে এটা মায়ের পেটে থাকতে আমাদের উপর ক্রিয়াশীল হয় এবং তখনই আমাদের আগামী দিনগুলো ডিসাইডেড হয়ে যায় যে আমরা কী হব। ওই আগের দিন বলছিলাম যে জন্মটা যদি এইভাবে ধরি, এখান থেকে ছেলেটা এইদিকে যাবে আর মেয়েটা এদিকে যাবে, যত বয়স বাড়বে তাদের ডিফারেন্সটা বাড়তে থাকবে। একটা আপন ভাই বোন নিয়ে আমরা পড়ছিলাম, যমজ ভাই বোন নিয়ে পড়ছিলাম, আকাশ পাতাল তফাৎ। এবার যত বয়স বাড়বে সেই তফাৎটা খালি বাড়তেই থাকবে যদি নর্মাল কোর্সে থাকে। আর আপনি চেষ্টা করে যেটা করতে পারেন এটা হলো যে, মানে পরে বলবেন ওনারা যে ধরেন একটা জায়গায় বলবেন যে পোল ভোল্ট একটা আছে না, তো আপনি পোল ভোল্টে ধরেন 10 ফিট উপর দিয়ে যান, আমি 10 ফিট যাইতে পারি না, আপনারা আমার সমান করতে গিয়ে আপনার পায়ে একটা 10 কেজির ওজন বাইন্দা দিল যে এখন দুইজন সমান হইল। তো বলতেছে যে এরম করে সমান করা যাইতে পারে, তাছাড়া এই সমান করার কোনো রাস্তা নেই, এটা বলবেন আর কি একটু পরে। আচ্ছা, রিসার্চ ইন্টু হিউম্যান বিংস সাজেস্ট দ্যাট গার্লস উইথ দ্য হাইয়েস্ট estrogen level seems to be at an intellectual disadvantage, while those girls with high levels of male hormone tend to do better than the female average in all academic disciplines. যাদের ভিতরে বেশি ফিমেল হরমোন থাকে, যে মেয়েদের ভিতরে, আমরা আগেই বলছি একদিন যে ছেলেদের পৃথিবীতে এমন কোনো ছেলে নাই যার ভিতর একটা স্মল পার্সেন্টেজ হলেও ফিমেল হরমোন নাই। আল্লাহ এভাবে বানাইছেন আমাদের পৃথিবীতে, এমন কোনো মেয়ে নাই যার ভিতর একটা স্মল পার্সেন্টেজ অফ মেল হরমোন নাই। যদি না থাকে এটা কিন্তু ডিজিজ, একদম যদি না থাকে, এটাকে আমরা বলছি গতদিন, এটা ডিজিজের নাম বলছিলাম, টার্নার সিনড্রোম বলে, পরে পাবো আমরা। সে কিন্তু অনেক কিছুতে ইনক্যাপেবল হয়ে যায়, অনেক কাজ তাকে দেওয়া হয় না, এটা একটা ডিজিজ হিসেবে ধরা হয়। যাই হোক, এটা আমাদের এই হরমোন বলতে একদম ফাইনাল পয়েন্ট বা একটা যে জন্য আমাদের ধরেন কতগুলো টেস্ট আছে না, যে স্পোর্টসে কতগুলো টেস্ট করা হয়। আমি আগের দিনও বলছি যে মেয়েদের যেমন টেনিসের ছিল, দুইজন ছিল, একজন বিলিজেন কিং আর একজন নামটা ভুলে গেলাম, চেকোস্লোভাকিয়ার বোধহয়, ওনার নাম কি, মার্টিনা নাভ্রাতিলোভা, রাইট। এই যে দুইজন, মার্টিন নাভ্রাতিলোভা, হ্যাঁ নাকি আর মানে, হ্যাঁ না হিঙ্গিস না, আগের নাভ্রাতিলোভাই হবে হয়তো। এরা কিন্তু কয়েকবার ডিসকোয়ালিফাইড হয়েছে, সামান্য পরিমাণ বেড়ে গেছে, মেল হরমোনটা একটু বেশি ছিল, তাদেরকে কিন্তু ফিমেল ক্যাটাগরিতে করে নেই, বলছে যে আবার পরে আসেন, আসে আবার টেস্ট দেন। তো এই ব্যাপারটা যেটা বলতেছি থাকবেই। তো এখন বলতেছেন যে সেই সব মেয়েগুলা যাদের ভিতর ফিমেল হরমোনটা বেশি থাকে, এস্ট্রোজেন যেটাকে বলি, তারা এই একাডেমিক জিনিসগুলোতে লেস ভালো হবে দেন দোজ যাদের ভিতর এটা বেশি। এগুলো কিন্তু খুব গূঢ় কিছু কথা। আচ্ছা, boys girls do particularly well in the field of special skills. বয়স বলতে বলতে একটু ছেলে মেয়ে আছে যাদের ভিতর মানে একটু দৌড়ায়, খেলে, বাইরে যেতে চায়, এরা কিন্তু স্পেশাল স্কিল, গতদিন বলছিলাম স্পেশাল অ্যাবিলিটি, কী বলছিলাম, স্পেসে কিছু একটাকে চিন্তা করে, স্পেস থেকে আসছে স্পেশাল কথাটা, স্পেসে চিন্তা করে
বোঝা যে কেমন হবে জিনিসটা। যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারে আমি পার্টিকুলারলি বলছিলাম যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আমাদের কিছু ড্রয়িং আছে, একটা জিনিসকে আলাদা আলাদা দিয়ে দিছে, মানে 50টা পার্টস আছে ধরেন, আলাদা আলাদা দেখাচ্ছে, দেখায় বলতেছে যে এটাকে অ্যাসেম্বলি করবেন, অ্যাসেম্বলি ড্রয়িং, এবং করে একটা ক্রস সেকশন দেখাবেন। এটা কিন্তু মাথার ভিতরে আগে আসতে হবে, এটা নাই, জিনিসটা এক্সিস্ট করে না, আপনি কোনো ছবি দেখতেছেন না, মাথা আগে চিন্তা করবে যে এই জিনিসগুলোকে একসাথে করলে এরকম হবে। আমরা একটু বুঝা করি না, এটা অটোমেটিক করি, আল্লাহ আমাদেরকে সেই দিছেন। তারপরে আপনি কিন্তু অ্যাসেম্বল করবেন এবং ড্রয়িংয়ে বসাবেন এবং জিনিসটাকে ক্রস সেকশনে কেমন লাগে দেখাবেন। এই অ্যাবিলিটিটাকে আমরা বলি স্পেশিয়াল অ্যাবিলিটি, স্পেস থেকে আসছে। এটার আমরা একটা উদাহরণ দিয়েছিলাম যে একটা ম্যাপ, আপনি দক্ষিণ দিকে ঢাকা শহরে গাড়ি চালায় যাইতেছেন, আপনার হাতে একটা ম্যাপ আছে, কিন্তু ম্যাপের তো হচ্ছে উত্তর দিকটা হচ্ছে উপরে থাকে। এখন উত্তর দিকটা আপনি উপরে রাখা মানে কি উল্টা রাখছেন আপনি ম্যাপটা, ঢাকা শহরে গাড়ি চালাচ্ছেন, যাচ্ছেন দক্ষিণে, ম্যাপটা রাখছেন সামনে, এইটা আপনার ব্রেন অটোমেটিক্যালি কারেক্ট করে নেবে, মনে মনে কারেক্ট করে নেবে। এটা হচ্ছে স্পেশাল অ্যাবিলিটি। এইটা দেখা গেছে যে ছেলেদের অনেক বেশি থাকে, মেয়েদের থাকে না। একটা মেয়ে অলওয়েজ চেষ্টা করবে এটাকে উল্টায় নিতে ম্যাপটারে, বুঝছেন তো, ম্যাপটার উল্টায় নিয়ে দক্ষিণটা দক্ষিণ বানায়, তারপরে সে এখন কমফোর্টেবল ফিল করবে, বুঝছেন, ম্যাপের উল্টা করে নিতে। বা আরও জিনিসে দেখা যায়, যে জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু আপনি কম্পিউটার সায়েন্সে মেয়ে পাইবেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেয়ে কম না, রিলেটিভলি কম, মানে ইচ্ছা করে যাইতে চায় না। আমার ছেলের ওয়াইফ ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আমি জিজ্ঞেস করলাম যে তুমি কেন পড়তে গেছো এটা বুয়েটে, তো বলে যে এটাই পাইছি আব্বা, মানে যেটা পাইছি এটা পড়তেছি। আমি বললাম যে পাইছো, তোমার কি ভালো লাগে? না, আমার মোটেই ভালো লাগে না, লাগার কথা না এটা। এই যে মাপটাপ কাটাকাটি আছে না, আপনার হ্যাকসো দিয়া মানে লোহার বার কাটবে, এগুলো মেয়েদের কাজ নাকি বলেন? কিন্তু তারপরেও আরও জিনিস আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, যে এখানে বলতেছেন যে বয়স, যেসব মেয়েগুলা বয়স থাকে একটু দেখতে, অনেক সময় দেখেন না মেয়েদের ভিতরে, আত্মীয়স্বজনের ভিতরে পাবেন আপনি, যে একটু বাইরে বাইরে খেলাধুলা করতে পছন্দ করে, বা একটু লাফালাফি পছন্দ করে, বা একটু সেই মেয়েদের কথা বলতেছেন। পার্টিকুলারলি তারা কি ডু পার্টিকুলারলি ওয়েল ইন দ্য ফিল্ড অফ স্পেশাল স্কিলস, মানে যেগুলোর কথা আমি বললাম যে এইসব জিনিসগুলোতে। দ্য ট্র্যাডিশনাল এরিয়া অফ মেল অ্যাডভান্টেজ, এটা হচ্ছে ট্র্যাডিশনালি ছেলেদের ফিল্ড। আচ্ছা, অ্যান্ড দ্যার ইজ গ্রোয়িং সাপোর্ট ফর দ্য বিলিভ দ্যাট গার্লস উইল মেল ক্যারেক্টার ট্রেটস such as aggression, independence, self-confidence, and assertion tend to achieve higher academic success than the norms for the sex. যাদের এগুলো থাকবে তারা একাডেমিক এসে তারা হায়ার পাবে, মানে হায়ার যাইতে পারবে, হায়ার আপ যেতে পারে। পরে আমরা দেখব কি বলবেন, এটা নিয়ে মন্তব্য করবেন যে মার্গারেট থ্যাচারকে অনেকে আয়রন লেডি বলে না। মার্গারেট থ্যাচার নাম শুনছেন? ওই আর্জেন্টিনার সাথে যুদ্ধ হয়েছিল ব্রিটেনের, তখন যিনি প্রাইম মিনিস্টার ছিলেন, খুবই কট্টরপন্থী এবং খুব কঠিন ছিলেন। তো উনি বলছেন যে একজন মার্গারেট থ্যাচারের এগেন্সে 10 জন পাওয়া যাবে, মানে যদি একজন মার্গারেট থ্যাচার হলো এক্সেপশন, তাকে সে এরকম হওয়াটা, কিন্তু তার এগেন্সে আপনি 10 জন বা 100 জন মেল পাবেন যারা তার ওই ক্যারেক্টারিস্টিকগুলো আছে যাদের ভিতরে। এটা পরে বলবেন আর কি। এক্সেপশন ক্যানট বি নর্ম, ওটা দিয়ে আমরা বলতে পারবো না যে কোনো মেয়ের ওইরকম ওইখানে দিয়ে দিলেই সে মার্গারেট থ্যাচার হইতে পারতো, ওইরকম সিচুয়েশন না, তা না। We have already looked at the phenomena of Turner syndrome গার্লস। এই যে বললাম যেটা টার্নার সিনড্রোম, যেটা বললাম যে টু মাচ অফ ফিমেল হরমোন যদি থাকে আর কোনো মেল হরমোন না থাকে, সে অনেক কাজ করতে পারবে না, সে স্টুপিড হবে, সোজা কথা, তার মাথায় বুদ্ধিশুদ্ধি কম হবে। তো এই জিনিসগুলা একটা ডিজিজ হিসাবে দেখা হয়, কিন্তু ডিজিজের রিজনটা কি, সে আসলে সে খুব ফেমিনিন, বুঝছেন, টু ফেমিনিন, কিন্তু এটাই তার একটা মানে ইনএবিলিটি বা মানে ডিসএবিলিটি যাই বলেন। তো বলতেছেন অফ দ্য টার্নার সিনড্রোম গার্লস হু হ্যাভ নো ওভারিজ অ্যান্ড সো ডু নট ইভেন প্রডিউস দ্য স্মল অ্যামাউন্ট অফ মেল হরমোন অ্যাজ অর্ডিনারি ওমেন ডু, মানে এটা একটা রোগ আর কি, যে তার কোনো ফিমেল হরমোন প্রডিউস করে না, মেল হরমোন সরি, উইথ নান অফ দ্য হরমোন উইচ উই নো tilts the mind towards mathematical and special ability, we would expect Turner syndrome girls to score very badly indeed on measures of these skills. এবং এরকম যদি সিনড্রোম থাকে কোনো মেয়ের ভিতর, সে ম্যাথমেটিক্সে বা এরকম জিনিসে খুবই খারাপ হবে, যেটা আমরা কমন দেখি, বুঝছেন না। কমন টেন্ডেন্সিটা কি, বাংলাদেশের মেয়েরা ম্যাথমেটিক্স পারে না, বা মেয়েরা ম্যাথমেটিক্স পারে না, এটা কিন্তু কমন। মেয়েরা ম্যাথমেটিক্স পারবে এটা এক্সেপশন, এটা বুঝলেই কিন্তু আমরা বকাবকিটা কম করতাম। মেয়েরা ম্যাথমেটিক্স পারবে এটাই এক্সেপশন। এখন যারা টু ফিমেনিন তারা একদমই পারবে না, আর যারা মোটামুটি একটু 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 ধরেন মাঝামাঝি বা একটা ইসে আছে, মানে একটা পার্সেন্টেজ আছে মেল হরমোনের, যেটা থাকে না নর্মাল, কিন্তু আমি বলতেছি ন্যাচারাল যেটা, তারা হয়তো কিছুটা পারবে। আমার তো মনে আছে আমাদের জেনারেশন, আমার এক খালা ছিল, উনি জ্যামিতি পর্যন্ত মুখস্থ করে যেত পরীক্ষার জন্য, এই বিন্দুকে এই বিন্দুর উপরে, মানে এ বি সি ডি ই এফ এর উপর পড়বে, এর ডির উপরেই পড়তে হবে, একটা উল্টায় দেন খালি বলেন যে এ বাদ দিয়া
এক্স করে দেন এটা, বাস আর সে নাই। একে ডি এর উপরেই ফেলতে হবে সর্বসম প্রমাণ করার জন্য, বুঝছেন না? এরকম আপনি পাইছেন না? আপনাদের জেনারেশনে হয়তো দেখবেন যে মুখস্থ করে দিতেছে জ্যামিতি, বা একটা অঙ্ক করতে করতে মুখস্থ করে এসে জাস্ট ঢাইলা দিয়ে চলে আসতেছে, না আসলেই শেষ। আমাদের দেশে তো মাসাল্লাহ এইতে খুব ভালো, টেস্ট পেপার যেগুলো ছিল আমাদের সময় ছিল, সেগুলোতে কি আসলে দেয় যে কোন অঙ্কটা কতবার আসছে, বুঝছেন না? করতে করতে এমন যে অঙ্কের প্রথম লাইন দেখেই অঙ্ক করা শেষ আর কি, অলরেডি লিখতে শুরু করে দিয়েছে, পরটার পরেই নেই। পরে যদি একটা অক্ষর চেঞ্জ করে দেন বা একটা ডিগ্রি চেঞ্জ করে দিয়েছেন, ধরেন আগেরটা 90 ছিল, এটাতে ধরেন কথা 60 দিয়েছেন, বাস শেষ, অঙ্ক তার শেষ, আসছে পারবে না, কারণ সে তো 90 শিখে আসছে। যাই হোক, তো বলতেছেন যে তারা খুব খারাপ করবে এসে, যারা বেশি ফেমিনিন তারা খুব খারাপ করবে। কারণ এটা দোষের কিছু না, আমরা যেন আমাদের ছেলে মেয়েদেরকে বকাবকি না করি, মারামারি না করি, বা জোর করে কিছুই করতে না পারি। সব ক্রস সেকশনে যে বাচ্চাটা ক্লাসে বসতেছে না, সিঁড়িতে খালি ওঠানামা করতেছে, তারে আমরা জোর কইরা বসাই কি, তারে মানে তার এটা এগেনস্ট দ্য নেচার। কিন্তু এখানেই পড়লাম আমরা যে সে বসবে না, এটাই কিন্তু তার মেল ক্যারেক্টারিস্টিক। যদি বসে সেটা হলো অন্য জিনিস, আস্তে আস্তে সে ডিসিপ্লিন হবে, এটা নিয়ে আমাদের ঘুম হারাম করার কিছু নাই। তেমনি একটা মেয়ে যদি অঙ্ক না পারে, যদি এটা একটা ট্রেন্ড হয়, অবহেলা না, তার ট্রেন্ডই হচ্ছে এটা যে সে এই জিনিসগুলো ভিতরে ঢুকতে চায় না বা এই করতে চায় না, এটি কিন্তু ন্যাচারাল, এটাই ফেমিনিন। যদি না পারে, যদি পারে সেটা এক্সেপশন, এটা আমরা দেখবো এখানেও আরও হাইলাইটেড জায়গায় দেখব। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন জিয়া ভাই? ওনার আম্মা মারা গেছেন জানেন তো রিসেন্টলি, আমরা গ্রুপেও দিয়েছিলাম। এখানে হালাকার দিন আমরা আপনাকে মুয়াজ্জিন বলে চিনায় দিয়া বলছে যে যিনি সবসময় আজান দেন, ওনার মা মারা গেছেন, সবাইকে দোয়া করতে বলছি। ওই দিনই তো মারা গেলেন, শনিবারে, গত হালাকার দিন না? আচ্ছা আচ্ছা, এইখানে বলতেছেন বাট টেস্টোস্টেরন কি? টেস্টোস্টেরন কি? মেল হরমোন has another advantageous effect, which by now is clinically well documented. It's a hormone which seems to make the brain less liable to fatigue, more single-minded. সহজে টায়ার্ড হবে না ব্রেনটা, এবং সিঙ্গেল মাইন্ডেড মানে কি, কনফিউজড হবে না। আপনি দেখবেন একটা ছেলের কাছে আমরা গ্রেটার ইন্টিগ্রিটি আশা করি না? ইন্টিগ্রিটি বলছে এটা করবে, এটা করবে, কথা দিচ্ছে এটা করবে, এটা করবে, এটা আমরা ছেলেদের কাছে কিন্তু বেশি আশা করি। মেয়েদের কাছে কি, এখান থেকে বইলে গেছে একটা কিছু, বাসায় গেছে বাবা একটা কিছু কইছে, বাস চেঞ্জ, অথবা হাজব্যান্ড কইছে দৌড়ো, এটা কোনো জিনিস হলো নাকি, বাস চেঞ্জ, বুঝছেন না? কন্ট্রাক্ট ক্যান্সেল। কিন্তু ছেলেদের ব্যাপারে কি আমরা কি আশা করি, যে একটা কথা দিচ্ছে মানে এই কথাটা রাখবে। হ্যাঁ, এই কথাটা বলতেছেন আর কি, যে আর লেস ফ্যাটিক মানে সহজে টায়ার্ড হবে না ব্রেনটা সহজে টায়ার্ড হবে না। এগুলো কেন পড়তেছি আমরা? এটা কিন্তু আমরা ইসলামের জন্য পড়তেছি। আজকাল আমাদের ইসলামের দুর্গ হচ্ছে ইউনিট ফ্যামিলি। কাফের বা কাফেরপন্থী যারা, কাফের এজেন্ডে যারা বাস্তবায়ন করে, তারা চেষ্টা করতেছে এটাকে ভাঙতে, মেয়েদেরকে ঘর থেকে বাইর করে নিয়ে যেতে, টেলিং দ্যাম দ্যাট ইউ ক্যান ডু অলমোস্ট এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড। নাসায় আপনার ইসে গেছে, চাঁদে গেছে, আর চাঁদে না মানে যাই হোক, মানে মহাশূন্যে গেছে, আর অসুবিধা কী আছে? কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে মহাশূন্যে গেছে কয়জন গেছে। আজও পর্যন্ত হিলারি ক্লিন্টন ওয়াজ ক্লোজেস্ট টু বিকামিং এ প্রেসিডেন্ট ইন ইউনাইটেড স্টেটস। এটা দিয়ে খালি বোঝা যায় যে ডিফারেন্সটা কোথায়, এইটুকুই শুধু দেখেন আপনি। অথবা আজও পর্যন্ত একটা ইউনিফাইড ক্রিকেট বা ফুটবল দল হয় না, এটা দিয়ে বোঝেন। জার্মানিতেও হয়নি, যে দেশটা আমার কি ফিজিক্যালি সবচেয়ে আর কি, সেখানেও হয় নাই। বাংলাদেশের কথা ছেড়ে দিলাম। তো এইগুলাতে জোর করে আপনি যদি করেন, সেটার এফেক্ট কোনো দিন ভালো হয় না। জোর করে যেটাই করবেন, যে কোনো জিনিস আপনি জোর করে একটা বটগাছরে এতটুকু বানিয়ে ফেলতে পারেন, কিন্তু এটা কি ভালো এফেক্ট নাকি? বটগাছ কি তার রোলটা প্লে করলো? বটগাছের রোল আমরা কি শুনে আসছি? বটগাছের রোল কি? তার অনেক পাখি আসবে, ছায়া দিবে, মানে বটবৃক্ষের ছায়া, যেমন একটা কথাই আছে, তাই না? তারপরে আপনার কি বলবে, ওর নিচে মানুষ রেস্ট করবে, কত কিছু আছে না? 100 ইয়ার্স বা এরকম থাকে তার লাইফ এক্সপিরিয়েন্সে। আপনি তারা কী করলেন? ড্রয়িং রুমে এতদূর বানায় লাগাই দিলেন। তো কী হইলো? এটা কোনো ভালো এফেক্ট হলো? হবে না। যে কোনো জিনিসই জোর করলে কিন্তু এরকম হবে, খেয়াল করতে হবে। আমরা সেই জন্য মুসলিমরা আমাদেরকে প্রথম দিন আমরা শুরু করছিলাম এই হালাকাটা কী বলে, ইসলামকে একটা ফতোয়া দিয়ে। ওইখানে বলছেন, শুরুতেই বলছেন, ফতোয়ার প্রথমেই বলছেন যে যারা বলে যে ইসলাম ইজ এ রিলিজিয়ন অফ ইকুয়ালিটি, অথবা ছেলে এবং মেয়ে সমান, তারা হচ্ছে দে আর লায়ার্স, তারা মিথ্যাবাদী। জোর করে করতেছে, এটা জোর করে অন্য এজেন্ডা নিয়ে করতেছে। কটা বাচ্চা? 11:30। 15 মিনিট আমরা আরও যাবো ইনশাল্লাহ। তারপর এটা আমরা ইসলামের জন্য পড়তেছি, কিন্তু এই জ্ঞানটা আমাদের ইসলামী পয়েন্ট অফ ভিউ থেকে দরকার।
কারণ আজকে আমরা ওই পর্যায়ে চলে গেছি, আমাদেরকে এখন ওই যে মুফতি ফয়জুল্লাহ নাকি একজন আছে, তার একটা টক শো দেখলাম, কীভাবে মুফতি ফয়জুল্লাহ বা আর কেউ মানে 3টা মহিলা ছিল, কিসের উপরে এটা ছিল ভুলে গেছি আমি, সামিনা নবী একজন আর কি, রেকর্ডেড বা দেখছি আমি, আমার তো ওই কী বলে, হ্যাঁ কিনিয়া, মানে তার উপরে এমনভাবে ঝাঁপায় পড়ছে, মানে এটা উনি তো খুব একেবারে, না ওইটা না মুফতি ফজল, না মুফতি ফজলটা ছিল ওই নিয়া, আর এটা আরও কেউ একজন, হ্যাঁ হইতে পারে, তার উপরে এমনভাবে করছে, মানে উনি তো ওনারা এখানে নিচে কেন আর উনি গেছে কেন এখানে, এটা আমার প্রথমে, মানে 3জন একদম প্রচণ্ড প্রগতিশীল, আর উনি তো খালি স্ট্যামার করতেছে এখানে, বুঝছেন, তাকাই দেখতে পারতেছে না, তো আর কথা বলবে কেমনে বেচারা। আচ্ছা আসেন এরপরে বলতেছেন, ইন্ডিভিজুয়ালস who naturally excel at automized tasks are more male in appearance than individuals with ability on such tasks. More male hormone means more automatization. আচ্ছা, অটোমেটাইজেশন এই শব্দটা আমি খেয়াল করি না আগে, আমরা বলি অটোমেশন, কিন্তু এখানে অন্য জিনিস বলতেছে, এখানে বোধহয় অটোমোটিভ থেকে আসছে জিনিসটা। আচ্ছা আমি একটু দেখতেছি, দাঁড়ান, মোর হেল্প, আচ্ছা গেল, স্কিল অ্যান্ড মোর অটোমেটাইজেশন ইন ওয়ান স্টাডি অ্যাট লিস্ট সিমস টু স্পেল সাকসেস। এইখানে বোধহয় এই শব্দটার অর্থ আমি শিওর না, আমি মিস করছি আগে, এটার মানে হচ্ছে যে অটোমেশন না, শব্দটা অটোমেটাইজেশন, মোর সাকসেস মানে স্বয়ংক্রিয়ভাবে এই করবে নাকি। আচ্ছা দাঁড়িয়ে একটু দেখি, স্ট্রং অ্যাট দ্য হায়ার লেভেল অকুপেশন অ্যান্ড গ্রেটার সোশ্যাল স্ট্যাটাস দেন উইক। আমি একটু দেখে নেই শব্দটা, আমি এই শব্দটা মিস করছি আগে, আপনার কাছে আছে ডিকশনারি, দেখেন তো একটু, একটা শব্দ খুব, এই শব্দটা আমি মিস করছি আগে, বা মানে আগে খেয়াল করিনি। এক সেকেন্ড আপনাদের বসায়, হ্যাঁ, টু মেক অটোমেটিক মানে স্বয়ংক্রিয়ভাবে একটা কাজ, স্বয়ংক্রিয় বোঝাইতে দিচ্ছি, তাহলে আমরা তো বলি অটোমেশন, আমরা কিন্তু ইসে বলি অটোমেশন, মানে আপনি তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, অটোমেশন বলি আমরা, জানি না, এটা তো আরেকটা এক্সপ্রেশন। আপনার কি তাই পাইছেন? হ্যাঁ কী বলছেন? অটোমেটাইজেশন আর যায় না, তাই না? ও তার মানে ওটাই অটোমেশনই বলতেছে, এই শব্দটা আমি খেয়াল করি না আগে, মানে এত বড় করে আমি পাইনি। আমরা তো জাহাজে অটোমেশন আমাদের একটা সাবজেক্ট, অটোমেশন ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট আমাদের, কিন্তু এই শব্দটা হয়তো এটা লিটারেচার শব্দ, ওটা ইঞ্জিনিয়ারিং শব্দ, যাই হোক। তো বলতেছেন যে ওই জিনিসগুলোর স্কিল, এটা তো এমনি বোঝা যায়, আমার ওয়াইফ মেসেজটা পর্যন্ত সেভ করতে জানে না এখন, ম্যাথমেটিক্সের স্টুডেন্ট, কিন্তু ঝামেলা মনে হয়, এত কিছু মেসেজ, এটার থেকে নিয়ে ওটার থেকে নিয়ে, এটা বাইর করে ওটা বাইর করে। যখন আমরা টিভি দেখতাম 2001 সালের আগে, একটা চ্যানেলই তো ছিল 2টা, কিন্তু তারপরেও মানে বিটিভি একটা কি বিটিভিরই বোধহয় 2টাই ছিল, মানে হ্যাঁ না ইটিভি টিভি ছিল না তখন, বা মানে কোন একটা স্টার্ট করবে বা কোন চ্যানেলে আসে ওই যে করে রাখে না, মানে এই 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 রিসেপশনটা, আমার তো কোনোদিন ডিশ ছিল না, কিন্তু এই রিসেপশনটা আপনি একটা চ্যানেল সেট করে রাখেন না 9 বা 8, ওইটা পর্যন্ত আমার মেয়েরা রাখতো যে টিভিটা ছেড়ে দেয়। তো এটা কেন, মানে এটাকে ফ্রেন্ডলি মনে করেন, এটা বদার করে না, এমন না যে তাদের ইন্টেলিজেন্স নাই তা না, অন্য ফিল্ডে ইন্টেলিজেন্স আছে, কিন্তু এগুলোকে ঝামেলা মনে করে, এই জিনিসপত্র নাড়াচাড়া এগুলোকে ঝামেলা মনে করে। আর পিচ্ছি পোলাপান দেখবেন যে এখন আমার যে ছোটো নাতি আছে ইয়াহিয়া, তারা দেন চুপচাপ পাট করে একটা মানে করে দিল, বুঝছেন না, যাই বলেন আপনি সেটা করে দিল, ওয়াশিং মেশিন হোক ওইটা হোক করে দিল সাথে সাথে, এই জিনিসগুলোর কথা বলতেছেন আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা একটু সামনে যাই। দ্য বয়েজ ওয়ান্ট টু প্লে উইথ থিংস, ছেলেরা জিনিস নিয়ে খেলা করতে চায়। দ্য গার্লস ওয়ান্ট টু প্লে উইথ পিপল, দেখেন তফাৎটা আছে, জিনিস এবং পিপল। মেয়েরা মানুষ চাবে, আশেপাশে মানুষ বান্ধবী আসছে, এইটাই প্লে, এইটাই গেম। ছেলেরা জিনিস চাবে, কী দিয়ে খেলবো। আমাদের এখানে প্রায় আমার পিছন থেকে ব্যাটটা নিয়ে
এটা না টানাটানি পড়ে বলছে জিনিসটা দরকার আর কি খেলার জন্য। আচ্ছা আচ্ছা, এরপরে দেখেন লিভিং স্কুল in spite of all best intention of equal opportunity employers, the sexes stubbornly continue to opt for the sort of work that appeals to them. স্কুল থেকে যখন বাইরে হয়ে গেল, সব অপরচুনিটি থাকা সত্ত্বেও দ্য জেন্ডার যারা মানে ছেলে এবং মেয়েরা তাদের জেন্ডার ইস্যুকে যেটা শ্যুট করে সেই কাজটাই তারা খুঁজতে থাকে। কয়েকদিন আগে গতদিন পাভেল আসছিল, পাভেল বলে গেল যে তাদের ডিপার্টমেন্টে ইনক্রিজিংলি মেয়ের টিচার বাড়িয়ে যেতেছে, কারণ কাজগুলো কি বৈশা করা হয়, বুঝছেন না, মানে শ্যুট করে আর কি তাদেরকে, সোজা কথা তাদের জন্য সুইটেবল, নড়াচড়া কম, ফিজিক্যাল কম, ডমিনেন্সের কম, বুঝছেন না, বা মানে এইচআর ম্যানেজমেন্টের কম। এইচআর ম্যানেজমেন্টের মানে এইচআর একটা সাইড মেয়েরা বেটার ম্যানেজ করতে পারে, কিন্তু আমি বলতেছি যেটা ফিজিক্যালি যেটাকে পুশ করতে হয় যে জিনিসগুলো, ওগুলো তারা চায় না, তারা পারে না বা করে না। আচ্ছা, দ্য বয়েজ overwhelmingly go into jobs with mechanical or theoretical bias. মেকানিক্যাল আর থিওরিটিক্যাল বায়াস, থিওরি যেটাতে বেশি লাগে, মেকানিক্যাল জিনিসগুলো বেশি যেটা, সেই দিকের দিকে ছেলেরা যায়। মোস্ট প্রেজুডিস devalues the nature of that. এটা একটা প্রসঙ্গ বলতেছেন, বায়োলজি স্টিয়ার্স দেম টুয়ার্ডস এ পার্টিকুলার সর্ট অফ জব। বায়োলজি স্টিয়ার করে, এটা কোনো প্রেজুডিস না, তুমি পারবা না তুমি করবা না থেকে না, বায়োলজি তাকে ওইখানে নিয়ে যায়। যেমন ধরেন এই যে নিউরোসার্জন অথবা অর্থোপেডিক সার্জারি, এখন পর্যন্ত 50% পপুলেশন থেকে কয়জন, মানে আমি ওই দিন ডাক্তার সাহেবকে বললাম, আমাদের বাসার সেক্রেটারি যিনি আমাদের বিল্ডিংয়ের, একজন মহিলা আমাদের বাসা ভাড়া নিবে, ওই আমার ছেলেদের ওই ওর নানি বাড়ির বাসা ভাড়া নিবে, তো সে কি নিউরো কিছু একটা লেগছে, আমি একটু ভালো করে পড়ি না, আমি বললাম মনে হলো দেখলাম নিউরোসার্জন, বলে মেয়ে কোনো নিউরোসার্জন নেই, উনি একদম স্টেট বলে ফেল, নিউরোসার্জন যদি দেখেন মেয়ে কোনো নিউরোসার্জন নেই, নিউরোসার্জন না সরি কি অর্থোপেডিক সার্জন, উনি অর্থোপেডিক সার্জারির ছিল, মিডফোর্ডের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিল। আমি যেন ওনার বললাম যে মনে হলো অর্থোপেডিক সার্জন বা এরকম কিছু দেখলাম, বলছে না অর্থোপেডিক সার্জারি বলে কিছু মেয়েরা নাই এতে। এটা কেন? এর ভিতরেও কিন্তু আবার ওই ফিজিক্যাল নন ফিজিক্যাল ব্যাপারটা আছে, স্পেশাল ব্যাপারও আছে, বা ভিজুয়ালাইজ করার জিনিস আছে, বা কষ্টের জিনিস আছে, বা ফিজিক্যাল অ্যাবিলিটির জিনিস আছে, এই জন্য নাই। আচ্ছা, আমরা একটু আগাই, যে কয়েক মিনিট আছে, আমি তো জাস্ট এইভাবে পড়তেছি আর কি, ধরেন একটা এইটুকু পড়তেছি আপনাদের জন্য কম করে। ইন মোস্ট অফ দ্য কি সেন্সেস হি হিয়ার্স অ্যান্ড ফিলস লেস, he is more single-minded because his brain is more compartmentalized. আমাদের ছেলেদের ব্রেনগুলো হচ্ছে কম্পার্টমেন্ট, এখানে এটা থাকবে, এখানে এটা থাকবে, এখানে এটা থাকবে, এখানে এটা থাকবে, কম্পার্টমেন্ট করা আছে। যেটা আমরা আগে একদিন বলছিলাম যে আপনাদের অনেকবারই বলছি বা অনেক হালাকাতে আমি বলছি যে একটা মেয়েকে যদি এই ঘরে নিয়ে আসেন, অ্যাভারেজ ছেলেটাও অ্যাভারেজ, মেয়ে কোনো ইন্টেলিজেন্ট কিছু না, নর্মাল ছাপ কী বলবো মানে মেডিয়াকোর যেটাকে আমরা বলি, নিয়ে আসলেন, 30 সেকেন্ড রেখা বাইর করে নিয়ে গেলেন, জিজ্ঞেস করলেন যে কি কি আছে এই ঘরে, ধরেন স্পিকারটা আছে, ফ্যানটা আছে, এখানে এটা আছে, মাইকটা আছে, ওইখানে, সে ধরেন যদি 30টা বলতে পারে, একটা ছেলে হয়তো 10টা আইটেমের নাম বলতে পারবে, এইটাই নর্মাল। কিন্তু ওই 30টা একটু ডিটেলসে জিজ্ঞেস করেন যে সব কটা ফ্যানকে একরকম দেখতে না, একটা ফ্যান একরকম, একটা ফ্যান এরকম, আর বলতে পারবে না। কিন্তু একটা ছেলে যে 10টা বলতে পারবে, ওই 10টার ভিতরে ফাইনাল ডিটেলসে বলতে পারবে যে ফ্যান 3টার ভিতরে 2টা একরকম, একটা একরকম, ধরেন কথার কথা, সে তার ডেপথ বেশি, উইডথ কম, তার চিন্তা ভাবনা দেখা অবজারভেশনের ডেপথটা বেশি, মানে অনেক ডিপার করে দেখতে পারবে, কিন্তু উইডথটা কম, জিনিসের সংখ্যা কম দেখতে পারবে, কারণ তার ব্রেনটা কম্পার্টমেন্টালাইজ। আর মেয়েদের উইডথটা বেশি কিন্তু ডেপথটা কম, ভাষা সব কিছু সম্বন্ধে একটু বলতে পারবে, কিন্তু ডিপার কিছুতে যাইতে রেজিস্ট করবে বা যাবে না, এইটাই বলতেছেন এখানে। আচ্ছা, সাডেনলি these alien species are thrown together by their biology, a biology which attracts them physically, yet in so many other respects it mutually antagonistic. No wonder being in love is so confusing. বলতেছেন যে যখন তারা সারা জীবন তারা কি লাইক মাইন্ডেড মানুষের সাথে থাকে, একটা ছেলে বা একটা মেয়ে, তারপরে যখন বিয়ে হয়
অথবা তারা সংসার করে, তখন কি সাডেনলি মনে হয় যেন একটা এলিয়েন কারোর সাথে তার বসবাস শুরু হয়েছে, এবং সে খুব কনফিউজ, মানে সে তার যে ভ্যালুজ, ওই মহিলার ভ্যালু একদম আলাদা, চয়েসগুলো আলাদা। বললাম না যে মানে গতদিন একটা উদাহরণ দিছি আমি, যে একটা ছেলে যখন তার ওয়াইফের প্রতি ভালোবাসা দেখাইতে যাবে, সেটা জিনিস দিয়ে দেখাবে, একটা একটা শাড়ি কিনে নিয়ে আসবে, নাহলে একটা গয়না কিনে নিয়ে আসবে, জিনিস দিয়ে। আর একটা মেয়ে আশা করবে যে একটা ভালো কথা বলবে, সুন্দর করে কথা বলবে, একটা রোমান্টিক কথা বলবে, বা একটা রোমান্টিক জায়গায় নিয়ে যাবে। জায়গা হইলেও সেটা একটা জায়গা যেখানে আমাদেরই দিনী ভাইদের ভিতর মানে একটা ইসে আমরা গেছিলাম, ম্যারেজ কাউন্সেলিংয়ে গেছিলাম, আপনারা সবাই চিনবেন, এই জন্য আমি নাম বলতেছি না। তো ওনারা দুজনেই কাজ করতেন, দুজনের সাথে একসাথে বসছি, আমি আমার ওয়াইফ বসছি, ওনারা দুজন বসছেন। তো ওনারা একবার অবকাশ নিয়ে কক্সবাজার গেছিলেন। তো কক্সবাজার গিয়ে হাজব্যান্ড চাইতেছে যে আমরা ঘরের ভিতর বসে কোয়ালিটি টাইম কাটাই, দুজন তো কখনো এইভাবে এত সময় নিয়ে একজন আরেকজনকে পায় না। আর মহিলা বলতেছে যে ঘরের ভিতরে কাটাইলে ঢাকায় তো কাটাইতে পারতাম, কক্সবাজার আসলে কী দরকার ছিল। মানে এইটা বলতেছে, আমি দোষ গুণ ভালো মন্দ বলতেছি না, আমি বলতেছি দুইজনের দেখেন একদম একেবারে ইন্টেনশন কিন্তু দুইজনেরই ভালো, দুইজনই পজিটিভ কিছু চাচ্ছেন এই সফরটা থেকে। কিন্তু একজন বলতেছেন যে ঘরের ভিতর কোয়ালিটি টাইম আমরা কাটাইতে পারি, একজন একজনের সাথে কথা বলে আবার সময় কাটায়। আরেকজন বলছে এটা তো ঢাকার ভিতরেই করতে পারতাম, তাহলে কক্সবাজার আসছি কেন, লেটস গো আউট, বাইরে গিয়ে দেখি। এই যে দুইটা, এটা ব্রেনের দুইটা ওরিয়েন্টেশনের জন্য, এটা কোনোটাই দোষের না। এটাকে আমরা যদি দোষ ধরি আর বিচার করতে যাই, ওনারা আমাকে যেভাবে বলছেন, আমি বলছি যে দুইটাই ঠিক আছে। মানে ওনারা বলতেছিলেন যে দেখেন আমরা তো অনেক চেষ্টা করছি ভালো থাকার, কিন্তু কিছুতেই বুঝবে না, ও কিছুতেই বুঝবে না, এরকম আর্গুমেন্টের একটা পর্যায়ে ওনারা এই এক্সাম্পলটা দিচ্ছেন। আমি বললাম যে একটা ঠিক এবং একটা ভুল হইতে হবে কেন, দুইটাই কেন ঠিক হইতে পারবে না? এটা দেখলে কিন্তু এটা হয়ে যায় যে দুইটাই ঠিক। আমারটা আমার ব্রেন এবং আমার পয়েন্ট অফ ভিউ থেকে, আমার পার্সোনালিটি পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক, আপনারটা আপনার ব্রেন আপনার পার্সোনালিটি পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক। এটা অ্যাকসেপ্ট করে একটা মাঝামাঝি একটা কিছু অ্যাকোমেন্ট করলে হয়েছে, ঠিক আছে আজকের বিকালটা আমরা বাইরে হাঁটি আর কালকের দিনটা আমরা ঘরে কাটাই, বুঝছেন না? এটা তো ঠিক যে আমাদের সমাজে একটা অবকাশ, দুনিয়ার কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, কিছুই না, চুপ করে দুজন পাশাপাশি বসে আছেন, এটাও কিন্তু খুব রেয়ার একটা জিনিস, রেয়ার না? মানে আমরা ফ্রেন্ডশিপের একটা ডেফিনেশন বলছিলাম এইখানে মজলিসে আগে বলছিলাম, জানি না আপনাদের কারোর মনে আছে কিনা, নীরবতা যেখানে অসহনীয় না। আপনি একজন স্ট্রেঞ্জারের সাথে চুপ করে বেশিক্ষণ বসতে পারবেন, আপনার অস্বস্তি লাগবে, খেয়াল করেন এটা। ধরেন আপনি আমার বাসায় গেছেন, আমি বাথরুমে আসি, বাইরে আপনি চিনেন না, সাইফুল্লাহ রাশিদিও আমার বাসায় গেছে, দুইজনকে কি ড্রয়িং রুমে বসানো হয়েছে, আপনি দেখবেন একটা অস্বস্তি ফিল করতেছেন, বিকজ আপনার স্ট্রেঞ্জার, বুঝছেন না? এই জন্য আমরা ট্রেনে বাসে একটা ডায়লগ স্ট্রাইক করি না, কেন করি? মানে একটা অস্বস্তি লাগে পাশের লোকটা। কিন্তু নীরবতাই যেখানে অসহনীয় না। আপনার বেস্ট ফ্রেন্ডটার সাথে আপনি যদি হিমালয় দেখতে যান, দুইজনই চুপ করে 6 ঘন্টা বসে থাকতে পারবেন উইদাউট টকিং অর উইদাউট স্পিকিং, কারণ সে আপনার বেস্ট ফ্রেন্ড, সে আপনাকে বোঝে, জাস্ট এবার তাকাইলেই বুঝতেছে সে যে এখন সময় হয়েছে ওঠার। আপনার ফ্রেন্ড ধরেন স্কুল ফ্রেন্ড, 10 বছর একসাথে, আমাদের এরকম ফ্রেন্ড আছে না, আমার ছিল একদম স্কুলের 6 থেকে মেরিন একাডেমি পর্যন্ত একটা ফ্রেন্ড ছিল একসাথে আর কি। তার সাথে আমি কোথাও গেছি, জাস্ট অ্যাক্রস দ্য রুম ওইখানে বসে আছে, সেইখানে আমি একজন লোক ঢুকলাম, ওর দিকে তাকাইলাম, সে বুঝলো যে আমি কী বলতে চাইছি, আমি কিছুটা বলতে চাইছিলাম, সেও সেটা বুঝছে, এখানে কথা বলার দরকার নেই। একইভাবে আমরা পাশাপাশি দুজনে বসে ঝর্ণা দেখতেছি, যদি খুব ক্লোজ হই তাহলে কথা বলার কোনো দরকার নেই। তো এইভাবে এই সুযোগটা কিন্তু খুব কম ঘটে আমাদের আরবান লাইফে, তাই না? কেউ ডিস্টার্ব করবে না, কেউই কোনো অফিস নাই, টেলিফোন নাই ইত্যাদি। আমরা এটা যে এসে গেছিলাম তখন বুঝছি, ওই যে কী নাম, সুন্দরবন, যে জীবন কত সিম্পল হইতে পারে। যদি আমরা একটা মানে লঞ্চে বা জাহাজে করে গেছি সেটা অন্য জিনিস, কিন্তু নেটওয়ার্ক নাই ওইখানে, বুঝছেন না? কি বিশাল ব্লেসিং, ফোনের নেটওয়ার্ক নাই, বাস শেষ। ফোনের নেটওয়ার্ক মানে দুনিয়াই নাই আর কি, বুঝছেন তো? দুনিয়ার কিছু নাই। ওই নাইলে দেখতে ওইখান থেকেই আমাদের টেকি যারা, ওইখান থেকেই কোনো একটা ইনস্ট্রাকশন দিয়েছে যে ওইটা এখানে আসে, ওটা এখানে দেখেন, ফাইলটা ওখানে আসে, কিছুই নেই। হ্যাঁ, ফেসবুক স্ট্যাটাস না আমাদের ভাইদের অবশ্য স্ট্যাটাসের ধারেন না, ধারেন শামীম হাসান, ফেসবুক নাই, মাশাল্লাহ। আপনার নিশ্চয়ই আছে, স্ট্যাটাসের খবর জানেন কেমন? বউয়ের আছে, কেন নাই? কেন বুঝেন নাই? আপনি বুঝতে দেন নাই, আমি শিখাই দিব, দাঁড়ান। না, এটা কন্ডিশন দিবে যে তুমি যদি ইউজ করো তাহলে আমিও করবো, তাহলে আপনি ছাড়েন কিনা দেখবেন। এটা তো বলতেই পারে, আপাতত ইউটিউব নিয়ে আসে। আচ্ছা,
ওইটা কোনো দিক দিয়ে ভালো না কিন্তু। তো বলতেছে সাডেনলি দিজ এলিয়েন স্পেসিস আর থ্রোন টুগেদার বাই দেয়ার বায়োলজি উইচ অ্যাট্রাক্টস দ্যাম ফিজিক্যালি। ন্যাচারালি আমরা অপোজিট ইসের প্রতি অ্যাট্রাক্ট ফিল করবো, সেটার জন্য তারা একত্রে আসে বা বিয়ে করছে বা সংসার করতেছে। ইয়েট ইন সো মেনি আদার রেসপেক্টস ইজ মিউচুয়ালি অ্যান্টাগনিস্টিক। এতই বৈপরীত্য তাদের ভিতরে, এবং সেই জন্য কী হয়, নো ওয়ান্ডার বিং ইন লাভ ইজ সো কনফিউজিং। যখন হাজব্যান্ড ওয়াইফ বা এরকম একটা রিলেশন হয়, অনেক সময় মানুষ খুব কনফিউজ থাকে। অনেক সময় বলে না, দেখেন বউরা এসে বলে না, ওরে আমি আর বুঝি না, এরকম কথা বলে না, ওকে আমি বুঝি না, মানে রাত দিন থাকতেছে, 40 ইয়ার্স থাকতেছে, তারপরে এসে আপনারা বলবে হয়তো যে ওরে আমি আর বুঝি না। তার কারণ হচ্ছে দেয়ার আর এমন ডিফারেন্স আছে যেটা বোঝা সম্ভব না, বুঝবেন না আপনি। আচ্ছা, এখন বলতেছেন বিলো দ্য সারফেস অফ এ মিউচুয়াল হিউম্যান enthusiasm lie two separate submerged continents of appetite, attraction, appreciation, desire. অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে রিলেশনটা তো আল্লাহ তাআলার সৃষ্টি অনুযায়ী তো অ্যাট্রাকশনের রিলেশন, ঠিক আছে, এটা কোনো নাই, কিন্তু এর নিচে সাবমার্জ ডুবানো আছে কি কন্টিনেন্টস অফ, মানে সেপারেট সাবমার্জ কন্টিনেন্টস, মহাদেশ বলতেছেন, সাবমার্জ ডুবে রয়েছে, মহাদেশ ডুবে আছে না, কন্টিনেন্টাল মাস ডুবে আছে না, মহাদেশ ডুবে আছে কিসের, সেপারেট কন্টিনেন্টস, সেপারেট মহাদেশ আছে নিচে। অ্যাপিটাইট মানে যে কোনো কিছুর প্রতি আমাদের যে রুচি, যেটাকে আমরা বলি, বা খাওয়ার আছে না, বলি রসনার রুচি যেটা। অ্যাট্রাকশন, কি পছন্দ করি কি না করি, যেমন কালার দেখবেন, কালার এবং স্মেল দেখবেন, আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ থাকলে আপনার এবং আপনার ওয়াইফের কালার সেন্সটা এক হবে। স্মেলটা অবশ্য হইতেই হবে, নাইলে আপনারা একসাথে থাকতে পারতেন না, কিন্তু কালারটা দেখবেন। আপনি খুব শখ করে একটা পাঞ্জাবি কিনে আনেন, দূর এটা কী কিনছো বলে না, বলবে আমি জানি না, আপনার এটা দোষের কিছু নেই, দূর এটা কী কিনছো, এটা একটা রং হলো, আপনি খুব শখ করে আসছেন যে আজকে একটা চমকাই দেবে এমন একটা রং কিনছি, এটা কী কিনলা, এইটা বলতেছি আর কি। যে তারপরে কি আছে, অ্যাট্রাকশন, তারপরে অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড ডিজায়ার। অ্যাপ্রিসিয়েশন, কোনটাকে কে অ্যাপ্রিসিয়েট করবে, ডিজায়ার মানে আমি যখন আমার ওয়াইফের সাথে আমার বিয়ের সময়টাতে আমার ওয়াইফের গান শুনতাম, তো তখন আমি খুবই বাড়ি খাইছিলাম, মানে খুব খুব কষ্ট পাইছিলাম যে আমার ওয়াইফ নজরুল গীতি বেশি পছন্দ করে দেন রবীন্দ্রসঙ্গীত। কারণ আমি তখন রবীন্দ্রসঙ্গীত মানে একেবারে মানে হাজারখানেক মুখস্থ অলরেডি, নজবিল্লা। কিন্তু আমি বলতেছি যে মানে আমি এটি চিন্তাই করতে পারি না যে সে অন্যরকম কিছু হবে, কিন্তু তার কাছে ওটা ছিল। মানে একটা উদাহরণ দিলাম আমি জাস্ট। তো এইরকম জিনিসগুলো আমাদের ভিতরে থাকবে এবং এটাকে এনজয় করতে শেখা উচিত, রাদার দেন কনফ্লিক্টের বিষয় করাচ্ছে। আমার এই লেখাটা পড়ার একটা রিজন হচ্ছে এটা, যে আমাদের ডিফারেন্সগুলোকে আমরা যেন কনফ্লিক্টের বিষয় না বানায়, এনজয় করতে শুরু করি, আমরা যেন এগুলোকে আল্লাহর নিয়ামত মনে করি, এবং এইটার জন্যই উই উইল বি টুগেদার। যত আলটিমেটলি দেখবেন এই বইতে বলবে যে যত একজন আরেকজনের মতো হয়ে যেতেন, তত কিন্তু সম্পর্কটা আলগা হয়ে যেত। এই ডিফারেন্সের জন্য সম্পর্কটা টিকে থাকে। আর যদি এক হয়ে যেত, আমি যেটা বলি, যেটা এক হওয়ার সবচেয়ে চূড়ান্ত ফর্মটা কি, যে আমার এই দাঁড়িয়ালা মানুষটা ঘুম থেকে উঠে দেখলাম যে একদম আমার মতো দেখতে দাঁড়িয়ালা একজন বিছানায় শুয়ে আছে, আপনি চিৎকার করে উঠবেন না? এটা হলো সবচেয়ে সিমিলার হওয়ার যেটা বললাম আর কি। সুতরাং এই ডিফারেন্সটাকে আমরা তর্ক না করে, মারামারি না করে, এটাকে এনজয় করতে যদি শিখি, অ্যাকোমোডেট করতে যদি শিখি, ওকে ঠিক আছে, ও তো এটা পছন্দই করতে পারে। আমি নজবিল্লা বলে বলছি আগেই, যেটা আমার 40 বছর আগের কথা। আমি রবীন্দ্রসঙ্গীত ভালোবাসলেই তাকে ভালোবাসতে হবে এমন তো কোনো কথা নেই। আমি পিঙ্ক কালারটা ভালোবাসলে তাকে এটাই, বুঝছেন না, এনিথিং অ্যান্ড এভরিথিং। এই ডিফারেন্সটাকে যদি এনজয় করতে শিখি, রেসপেক্ট করতে শিখি, ঝগড়াঝাটি মারামারি হবে না। আর যখনই এটাকে এক বানায় ফেলতে চাবো, সেটাও যেমন খারাপ, ঝগড়াঝাটি করলে সেটাও খারাপ। হয়ে গেছে না 15-12টা? আচ্ছা, আমরা শেষ করে দিই আজকে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই বইটা আপনারা পড়বেন ইনশাল্লাহ। আজকে আমরা শর্টকাটে শুধু মানে অনেক দূর চলে আসছে, আর একদিন বা 2 দিনে শেষ হয়ে যাবে। 103 পৃষ্ঠায় আছি আমরা এখন। হ্যাঁ, কপি আমরা বলছি যে আমরা ওই আসলে পরে দিব আর কি, মানে আমরা বই আনতে পাঠাইছি আসলে 190 পৃষ্ঠার বই, তো আমরা এখন 100+ পৃষ্ঠায় আছে, 109 পৃষ্ঠায় আছে।